ভবদহ যেন এক দুর্নীতিবাজ, এক শ্রেণীর জনপ্রতিনিধি এবং আমলার জন্য সোনার ডিম পাড়া হাঁস। মানুষের দুর্ভোগকে পুঁজি করে এই চক্রটি হাতিয়ে নিয়েছে হাজার হাজার কোটি টাকা, যে কারণে প্রকল্পের পর প্রকল্প হাতে নেওয়া হলেও জলাবদ্ধতা থেকে মুক্তি মিলছে না। যশোরের দুঃখ হয়ে থাকছে ভবদহ। ভবদহের জলাবদ্ধতা নিয়ে ইমরুল হাসানের 3 পর্বের ধারাবাহিকের আজ শেষ পর্ব। সাথে ছিলেন খুলনার আবু তৈয়ব এবং যশোরের সাইফুল ইসলাম সজল। ছবি তুলেছেন জামাল হোসেন। এক সময়ের ভরা নদী হরি এখন জীর্ণ শীর্ণ, সংকুচিত হতে হতে পরিণত হয়েছে নালায়। অথচ নদী খননের নামে বরাদ্দ আসে প্রতি বছরই। ভবদহের জলাবদ্ধতার মতো ফুলে ফেপে ওঠে প্রভাবশালীদের পকেট। তবে পানি কমে না ভবদহের, মানুষের দুর্ভোগ থেকে যায় আগের জায়গায়। নদী খনন ও জলাবদ্ধতা নিরসনের নাম করে গত ৮-১০ বছরেই বরাদ্দ ছিল কয়েক হাজার কোটি টাকা। কাজ হয়নি সিকি শতাংশেরও। বাকি সব টাকাই লুটে নেয় যশোর 5 আসনের সাবেক এমপি স্বৈরাচার শেখ হাসিনা সরকারের মন্ত্রী নারায়ণচন্দ্র চন্দ, প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, ঠিকাদার প্রতিষ্ঠান, পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। 80 সাল থেকে যে প্রকল্প নেওয়া হয়েছে, এই প্রকল্প জনগণের মত নিয়ে করা হয়নি। এই যে কারণে পানি উন্নয়ন বোর্ড এখানে এটাকে জিয়ে রেখে টাকা হরিলুট করেছে, লুটপাট করেছে। এই পানিবন্দীকে পুঁজি করে একটি মহল সরকারি পর্যায় থেকে বিভিন্ন সময় বিভিন্ন বরাদ্দ এনেছে এবং সেটা সঠিকভাবে তারা কাজ করেনি, তাদের পকেটস্থ করেছে। মূলত এই ভবদহর কোনো উন্নয়ন হয় নাই। আমি চাই যে যারাই লুটপাট করেছে বিগত দিনে হাজার হাজার কোটি টাকা, এই লুটপাট যারা করেছে তাদের বিচার হোক। 10 লাখ মানুষের ভাগ্য নিয়ে 9-6 এখানেই শেষ নয়। যে নদী খনন করার কথা ছিল সেখানেই গড়ে তোলা হয়েছে আশ্রয়ণ প্রকল্প। খুলনার ডুমুরিয়ায় নদীর সীমানার ভিতরেই তৈরি করা হয়েছে একাধিক আশ্রয়ণ প্রকল্প। এছাড়া নদীর জায়গা দখল করে 20টির ওপর ইটভাটা স্থাপন করেছে প্রভাবশালী এক চক্র। এলাকাবাসীর অভিযোগ, ইটভাটা নিয়ন্ত্রণ করে খুলনা 5 আসনের সাবেক এমপি, বিগত সরকারের ভূমিমন্ত্রী নারায়ণচন্দ্র চন্দ ও তার ছেলে বিশ্বজিৎ। ভুক্তভোগীরা বলছেন, ইটভাটা রক্ষায় আশ্রয়ণ প্রকল্প নিয়ে আসেন নারায়ণচন্দ্র। সুইচ গেটের ওই পাশে যান, তাহলে দেখবেন যে 60 কিলোমিটার নদী আপনার ভরাট হয়ে গেছে। সেই নদীর ভিতরে 25টা ইটের ভাটা হয়েছে এবং 5টা সরকারি পরিকল্পনায় আশ্রয়ণ প্রকল্প হয়েছে। এটা কিভাবে হতে পারে? এটা তো একটা দুর্বৃত্ত চক্র ছাড়া, সরকারের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া লুটপাটে এটা হতে পারে না। ফলে এদিকে স্বপন ভট্টাচার্য, ওদিকে নারায়ণবাবু। ভবদহের জলাবদ্ধতা জিইয়ে রাখতে ঘের মালিকদের চক্রান্তের অভিযোগ দীর্ঘদিনের। তাদের স্বার্থ রক্ষা করতেই পানি সম্পদ মন্ত্রণালয়ের তৎকালীন সচিব কবির বিন আনোয়ার 2018 সালে ভবদহ অঞ্চলকে জলাভূমি ঘোষণা করেন বলে অভিযোগ স্থানীয়দের। টিআরএম বাতিল করে পানি নিষ্কাশনের জন্য নেওয়া হয় সেচ পাম্প প্রকল্প। আমাদের 27 টেবিলের পানি এই সেচ পাম্প দিয়ে যাওয়া সম্ভব না। এটা একটা ভেলকিবাজি। বড় বড় কর্তৃপক্ষ তারা লাভবান হয়। জলবদ্ধতার কারণে কিছু ঘের ব্যবসা করে, তারা পানি হলে তাদের ঘেরের ব্যবসা বাণিজ্য ভালো হয়। লোক দেখানো প্রকল্প হাতে নিয়ে বছরের পর বছর ভবদহের জলাবদ্ধতা জিইয়ে রাখা হয়েছে লুটপাটের স্বার্থে। গেল 15 বছরে যার ফায়দা নিয়েছে স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা, পানি উন্নয়ন বোর্ড আর পানি সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। হাতিয়ে নিয়েছে হাজার কোটি টাকারও বেশি। ইমরুল হাসান, এনটিভি নিউজ, মনিরামপুর, যশোর। সারা দেশে তাপমাত্রা কমে শুরু হয়েছে শীতের আমেজ। ঘন কুয়াশার সঙ্গে জনপদে নেমেছে শীত। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানায়, ডিসেম্বরের শুরুতে রাজধানীতে পুরোপুরি শীত অনুভূত হবে, জেঁকে বসতে পারে ডিসেম্বরের মাঝামাঝি সময়। দেশের বিভিন্ন স্থানে রাতভর ঝরতে থাকা ঘন কুয়াশা থাকছে সকাল পর্যন্ত। সে সঙ্গে হিমেল বাতাস। এরই মধ্যে জীবিকার তাগিদে ছুটছেন কর্মজীবী মানুষ। নওগাঁর বদলগাছিতে সকালের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 15 ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়ে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 16 ডিগ্রি সেলসিয়াস। হিমালয়ের পাদদেশ হওয়ায় দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁওয়ে আগভাগেই আসে শীত। এছাড়া বিভিন্ন জেলায় প্রতিদিনই নামছে তাপমাত্রার পারদ, বাড়ছে কুয়াশার চাদর। এতে বিপাকে পড়েছেন অসহায় শ্রমজীবী, ছিন্নমূল ও দরিদ্র মানুষ। গরম কাপড়ের অভাবে শীত মোকাবেলায় হিমশিম খাচ্ছেন তারা। ঘন কুয়াশার কারণে মহাসড়কগুলোতেও ব্যাহত হচ্ছে যান চলাচল। উঠতি ফসল নিয়ে চিন্তিত কৃষকরা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে নওগাঁ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আসাদুর রহমান জয়। জয়, গতকাল তো সর্বনিম্ন তাপমাত্রা ছিল আমাদের দেশের নওগাঁর বদলগাছিতে, তো আজকের তাপমাত্রা এবং শ্রমজীবী ও দরিদ্র মানুষের ভোগান্তি সম্পর্কে জানতে চাই।
আলিনা, গতকাল বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা নওগাঁর বদলগাছিতে ছিল 15.1 ডিগ্রি সেলসিয়াস। আজকে সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে বদলগাছি আবহাওয়া অফিস 15.0 ডিগ্রি সেলসিয়াস। তো এখানে তাপমাত্রা নেমে গেলেও দিনের বেলা প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। তাপমাত্রাটা কমতে শুরু করছে বিকেল থেকে রাত পর্যন্ত তাপমাত্রা এবং কুয়াশা চাদরে ঢেকে যাচ্ছে পুরা জেলা। সকালে যারা মানে শ্রমজীবী মানুষ যারা কাজে আসবে তারা পড়ছে বিপাকে। অনেক ভোরবেলা সকাল 6টা-7টার ভিতরে গ্রাম থেকে মানুষ শহরে আসে। তো শীতার্ত মানুষের শীতের কাপড় নেই, গরম কাপড়ের অভাবে তারা অনেকটা বেকায়দায় আছে আর কি। তো নওগাঁতে আমি জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আশিকুর রহমানের সাথে কথা বলেছি। উনি বলেছেন যে গত বছর 65,000 গরম কাপড় সরকারিভাবে বরাদ্দ হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত আজ সকালে কথা হয়েছে আমার সঙ্গে, এখনো পর্যন্ত নওগাঁতে কোনো অসহায় দরিদ্র মানুষের জন্য কোনো গরম কাপড় বরাদ্দ এখনো পর্যন্ত আসে নাই। তো আমাদের নওগাঁ হচ্ছে কৃষি প্রধান এলাকা, এখানে প্রচুর পরিমাণ শীতকালীন শাকসবজি উৎপাদিত হয়। তো এই শাকসবজিগুলো কৃষকরা মাঠ থেকে সকাল 6টার মধ্যেই নওগাঁর পাইকারি বাজারে নিয়ে আসে বিক্রি করার জন্য। তো তারা বলেছেন যে তাদের শীতে খুব কষ্ট হচ্ছে, যদি সরকারিভাবে উদ্যোগ নেওয়া যায় এবং আগাম প্রস্তুতি নেওয়া যায় তাহলে হয়তো গরিব মানুষ, অসহায় দরিদ্র মানুষরা কিছুটা শীত থেকে লাঘব পাবে। তো সরকারের প্রতি নওগাঁর শ্রমজীবী, কৃষিজীবী মানুষ এবং দরিদ্র অসহায় মানুষরা দাবি জানিয়েছেন যে পর্যাপ্ত পরিমাণ নওগাঁ কৃষি নির্ভর, শ্রমিক নির্ভর একটা জেলা, এখানে পর্যাপ্ত পরিমাণ শীত কাপড় দিয়ে তাদেরকে সহায়তা করার। তো এই ছিল রিনা আমার কাছে নওগাঁ থেকে সর্বশেষ। নওগাঁ থেকে জানছিলাম সেখানকার শীতের খবর। এবারে শীতের খবর জানতে যাচ্ছি দিনাজপুরে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট ফারুক হোসেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ফারুক, দিনাজপুরে শীত কেমন অনুভূত হচ্ছে এবং জনজীবনে এর প্রভাব কেমন পড়েছে? লিনা, আপনি যেমনটি বলেছেন যে দিনাজপুরে শীতের প্রভাব কেমন পড়েছে। দিনাজপুরে শীতের প্রভাব সবসময়ের জন্যই বেশি থাকে। আর আপনার সকাল 9টা থেকে কিন্তু সকাল 9টায় সূর্য উঠছে বেশ এই সপ্তাহখানেক থেকে। তবে আপনার বিকেল পর্যন্ত সূর্য থাকা অবস্থায় কিন্তু গরম অনুভূত হচ্ছে। আর এই আপনার বিকেলের পর থেকে অর্থাৎ সকাল পর্যন্ত কিন্তু ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকছে দিনাজপুর, এবং ঝিরিঝিরি বৃষ্টির মতো কিন্তু কুয়াশা পড়ছে। আর আপনি জেনে থাকবেন যে দিনাজপুর কিন্তু আপনার হিমালয়ের খুব কাছে অবস্থান হওয়ার কারণে এখানে শীতের তীব্রতা খুব বেশি থাকে। আর আপনাকে একটি কথা বলে রাখি যে আমি সকালবেলা শিশু হাসপাতালে গিয়েছি, আপনার সদর হাসপাতালে গিয়েছি। এখানে কিন্তু শীতজনিত রোগের যারা আক্রান্ত হচ্ছেন, বিশেষ করে শিশু এবং বয়স্ক মানুষ, তারা কিন্তু শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। আর এখানকার যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন, আপনার দরিদ্র মানুষ রয়েছেন, তারা কিন্তু শীত কাপড়ের অভাবে কিন্তু সকালে কাজে যেতে পারছেন না। আপনি জেনে থাকবেন যে এখন কিন্তু আপনার আমন ধান কাটার মৌসুম। এই যে আপনার যারা শ্রমিক মানুষ রয়েছেন, তারা সকালে আপনার গরম কাপড়ের অভাবে কিন্তু কাজে যেতে পারছে না। অর্থাৎ বেশি যখন দেরি করে কাজে যাচ্ছেন তখন কিন্তু লোকজন আর তাদেরকে নিচ্ছে না। আর আপনার এ কারণে আমন ধান কাটার কিন্তু অনেকটা সমস্যার সম্মুখীন হচ্ছেন। আর আপনার শীতের শাকসবজি উঠা শুরু হয়েছে, তবে দাম খুব বেশি। আরেকটি কথা বলে রাখতে চাই যে ডিসেম্বর মাসে কিন্তু শীত এর তীব্রতা আরও অনেক বেশি বৃদ্ধি পাবে। এতে করে খেটে খাওয়া মানুষ কষ্টের মধ্যে পড়বে। তা আমার কাছে এই ছিল দিনাজপুর থেকে শীতের সর্বশেষ সংবাদ। লিনা। দিনাজপুর থেকে জানছিলাম সেখানকার শীতের সর্বশেষ খবর। রাজধানী মিরপুরে একটি বাসার গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় নারী, শিশুসহ 7 জন দগ্ধ হয়েছে। এদের মধ্যে 3 জনের অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। রোববার ভোরের দিকে এই আগুনের ঘটনা ঘটে। পরে সকালে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন আব্দুল খলিল, রুমা আক্তার, আবদুল্লাহ, মোহাম্মদ ইসমত, স্বপ্না ও শাহজাহান। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক
সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকরা জানিয়েছেন তাদের মধ্যে আব্দুল খলিলের ৯৫% দগ্ধ, আবদুল্লাহর ৩৮%, মোহাম্মদের ৩৫% দগ্ধ হয়েছে। এই ৩ জনকে ভর্তি করা হয়েছে, বাকি 4 জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সাভারের আশুলিয়া তাজরিন গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ১২ বছর পূর্তি আজ। সেদিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছিলেন ১১১ জন শ্রমিক। দীর্ঘ এক যুগেও ক্ষতিপূরণ, চিকিৎসা আর পুনর্বাসন নিশ্চিত হয়নি ক্ষতিগ্রস্তদের। বেশিরভাগ ভুক্তভোগী মানবেতর জীবনযাপন করছেন, এমনকি শাস্তিও নিশ্চিত হয়নি জড়িতদের। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। দেশের তৈরি পোশাক খাতে অগ্নি দুর্ঘটনার সবচেয়ে ভয়াল স্মৃতির নাম তাজরিন ট্র্যাজেডি। ২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশন গার্মেন্টস কারখানায় অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিকের প্রাণ হারানোর পাশাপাশি অগ্নিদগ্ধ হন অনেকেই। ভাগ্যগুণে প্রাণ হাতে বেঁচে ফেরা অনেকেই আর ফিরতে পারেননি স্বাভাবিক জীবনে। ভয়াল সেই স্মৃতি মনে করে ভয়ে আতঙ্কে এখনও শিউরে ওঠেন প্রত্যক্ষদর্শীরা। ছাদে থেকে লাভ দিছে, জানালা ভাঙতে পারছে না, অনেকে জানালা ভাঙ্গা লাভ দিছে, চালের উপরে পড়ছে। যারা পড়ছে কেউ পঙ্গু হয়ে গেছে, কেউ বাচ্চা আছে, কেউ মারা গেছে। মা কাটতেছে যে নিচে থেকে, ওখান থেকে আমরা কিছু করতে পারি, এরকম একটা পরিস্থিতি। গত এক যুগে সময়ের সাথে সাথে পাল্টে গেছে অনেক কিছুই। সুচিকিৎসার আশায় থাকা অনেকেই আজ বেঁচে নেই, আর ক্ষতিপূরণের আশায় ধুঁকতে থাকা অনেকেই আশাহত হয়ে ফিরে গেছেন গ্রামে। যারা স্মৃতি আঁকড়ে পড়ে রয়েছেন তাদের চাওয়া ক্ষতিগ্রস্ত শ্রমিকদের কথা ভেবে অন্তত চালু হোক কারখানাটি। আমাদের দাবি যে তাজরিন ফ্যাশনের ভবনটা আছে ওটা আমাদের বাসস্থান করে দেন। আমার মাজার বল সরে গেছে, হাড় ফাইটে গেছে এবং ডান হাত ডান পায়ে সমস্যা। তাদের ক্ষতিপূরণের পাশাপাশি জড়িতদের গ্রেফতার দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছে দাবি করি শ্রমিক হত্যার যেন বিচারটা করতে পারে, শ্রমিকদের মাঝে একটা আস্থা ফিরে আসতে পারে যে শ্রমিক হত্যার বিচার হচ্ছে। তাজরিন গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনায় শনাক্ত হওয়া ৫৮ জনের মরদেহ হস্তান্তর করা হয় স্বজনদের কাছে। অবশিষ্টদের অজ্ঞাতনামা হিসেবেই চিরদিনের জন্য ঠাঁই হয়েছে রাজধানীর জুরাইন কবরস্থানে। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। বগুড়ায় আলুর বীজ সংকট ও সারের দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ চাষিরা। ইতিমধ্যে একাধিক প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন তারা। আলু চাষিদের অভিযোগ, ডিলারদের কাছ থেকে বীজ সংগ্রহে নানা হয়রানির শিকার হচ্ছেন তারা। তবে বিএডিসি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে বীজ ও সারের ঘাটতি নেই। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে সংকট দেখা দিয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এমদাদুল হকের ক্যামেরায় বগুড়া থেকে আতিকুর রহমান সোহাগের পাঠানো রিপোর্ট। চলছে মাঠ পরিচর্যা, চাষাবাদ। বগুড়ায় ব্যস্ত সময় পার করছেন আলু চাষিরা, কিন্তু তারা জিম্মি কিছু অসাধু ব্যবসায়ীর কাছে। অধিক দামে কিনতে হচ্ছে বীজ, সার। এতে ক্ষুব্ধ চাষিরা। তাদের অভিযোগ, তৈরি করা হয়েছে কৃত্রিম সংকট। বিগত বছরের তুলনায় এবার বিঘা প্রতি বেশি গুনতে হচ্ছে অন্তত ২০,০০০ টাকা। এবার কিনছে ২৮০০-৩০০০, এবার কিনে লেগেছে ৪,০০০-৫,০০০। আপনার কাছে মনে করেন যে ৫০০ বস্তা মাল আছে, ঠিক করতে যে আমার কাছে ৫০ বস্তা আছে বাবা, তাতে বস্তাকে ১০০ টাকা বেশি দেওয়া লাগবে। আমরা যে বীজ চাচ্ছি সেটা পাচ্ছি না, ব্রাকের বীজ চাচ্ছি পাচ্ছি না, আবার টাকা বেশি। আপনার আয় কেনা হচ্ছে আপনার ৩,৩৫০ টাকার মতন ৪০ কেজি প্যাকেট কেনা হচ্ছে। এবার সে আলু ৪৫০০ থেকে ৫,০০০ টাকা। আলুর বীজ আসলো আগে ৩,০০০ টাকা, এখন চাচ্ছে ৫,০০০ টাকা, ৪,৫০০ টাকা। এখন ৪০ কেজি বীজ পাওয়া যাচ্ছে না, বীজের সংকট দেখা দিচ্ছে। এ অবস্থায় কোনো কোনো ডিলার উধাও। ব্যবসা প্রতিষ্ঠান কিংবা তাদের বাসাতেও দেখা পায় না আলু চাষিরা। তবে ডিলারদের কারো কারো দাবি, কম বরাদ্দ অনুযায়ী সরকার নির্ধারিত মূল্যেই কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে বীজ। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বলছেন বীজ ও সারের কোনো সংকট নেই। তাতে করে আমাদের বিএডিসির বীজ ডিলার তারা সরকার নির্ধারিত বা বেসরকারি কোম্পানির যে নির্ধারিত বীজ তাদের সেই মূল্যের অতিরিক্ত দামে তারা যেন বিক্রি করতে না পারে, এজন্যই কিন্তু আমাদের উপজেলা পর্যায়ের কর্মকর্তা, কৃষি বিভাগের কর্মকর্তা, প্রশাসন, ভোক্তা অধিকার তারা কিন্তু সার্বক্ষণিক বাজার মনিটরিং করছেন এবং
প্রয়োজনীয় ক্ষেত্রে তারা কিন্তু মোবাইল কোর্টও পরিচালনা করছেন। সংকট রোধে কার্যত ব্যবস্থা না হওয়ায় মহাসড়ক অবরোধ সহ বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করছেন আলু চাষিরা। এনটিভি নিউজ ডেস্ক। গাজীপুরে বিদ্যুতায়িত হয়ে নিহত আইইউটি বিশ্ববিদ্যালয়ের 3 ছাত্রের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। ভোররাতে মাহিনের লাশ নিয়ে রংপুর নগরীর জুম্মাপাড়ার বাড়িতে আসেন বাবা ব্যাংক কর্মকর্তা ইমতিয়াজুর রহমান ইমন। এ সময় এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। আজ জোহরের নামাজের পর জানাজা শেষে মুন্সিপাড়া কবরস্থানে তাকে দাফন করা হবে। এদিকে অপর ছাত্র জুবায়ের রহমান সাকিবকে তার গ্রামের বাড়ি রাজশাহীর মুরারিপুরে কবরস্থানে সমাহিত করা হয়েছে। সকাল 10টায় তার নামাজে জানাজায় অংশ নেন সহপাঠী, বন্ধু, স্বজনসহ গ্রামের হাজার হাজার মানুষ। আরেক ছাত্র মোজাম্মেল হোসেন নাইমের মরদেহ ফেনীর নিজ গ্রামে জানাজা শেষে কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে নাইমের গ্রামের বাড়ি ফেনী সদর উপজেলার ফতেহপুর ভূঁইয়া বাড়িতে। রাজধানীর বিভিন্ন স্থানে আজও বিক্ষোভে নেমেছে ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। জাতীয় প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি থেকে অটোরিকশা বন্ধ প্রত্যাহার সহ 12 দফা দাবি বাস্তবায়নের দাবি জানান তারা। এছাড়া মোহাম্মদপুর, যাত্রাবাড়ি সহ কয়েকটি স্থানে বিক্ষোভে রাজধানীর যান চলাচল বিঘ্নিত হয়ে পড়ে, দুর্ভোগে পড়ে যাত্রীরা। নূর হোসেনকে সাথে নিয়ে হাসান মাহমুদের রিপোর্ট। ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীর মোহাম্মদপুর, বছিলা, প্রেস ক্লাব, যাত্রাবাড়ি এলাকায় সড়কে অবস্থান নেয় অটোরিকশা চালকরা। বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। পরে সেখানে অবস্থান কর্মসূচি পালন করে তারা। এ সময় অটোরিকশা বন্ধ না করা সহ 12 দফা দাবি বাস্তবায়নের দাবি জানায় অটোরিকশা শ্রমিকরা। দায়িত্বশীল অবস্থান থেকে আশ্বাস চাই, এই মামলা প্রত্যাহারে সরকার আপিল করবে। 2, এই গাড়ি চলাচলের যেই নীতিমালা প্রণয়ন দরকার, ড্রাইভিং লাইসেন্স দরকার, গাড়ির লাইসেন্স দরকার, রুট পারমিট দরকার, সেই রুট পারমিটের ব্যবস্থা করবে। আমরা শান্তিপূর্ণভাবে গাড়িটা চালাতে চাই এবং আমাদের একটা এরিয়া বাস করে দেব যাতে আমরা সেই এরিয়াতে চলাচল করতে পারি। আমরা এত গরিব মানুষ কি করে খামো, কিছু করার নাই, ঠিক আছে? হট করে বন্ধ হয়ে গেলে এটা তো চলে না। আমরা মনে করেন সমিতির লুন লইয়া করছি। এদিকে মোহাম্মদপুর, বছিলা ও যাত্রাবাড়ি এলাকায়ও বিক্ষোভ করে অটোরিকশা চালকরা। বিক্ষোভ ও আন্দোলনে যানজটের সৃষ্টি হয় পুরো মোহাম্মদপুর ও মিরপুর সড়কে। চালিয়ে যাব আর আমাদেরকে রুট পারমিশন দিতে হবে, অবশ্যই লাইসেন্স দিতে হবে যাতে আমরা চলতে পারি। আমরা কাজ করতে চাই, আমরা চুরি করতে চাই না। যাতে আমাদের একটা নীতিমালা দেওয়া হোক, একটা আইন করে দেওয়া হোক, আমাদের একটা নির্ধারিত এরিয়া দেওয়া হোক। অটোরিকশা চালকদের আন্দোলনে চরম দুর্ভোগে পড়ে যাত্রীরা। রাজধানী জুড়ে সৃষ্টি হয় অচল অবস্থা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীতে অটোরিকশা চালকদের বিক্ষোভের আরও খবর জানাতে যাচ্ছি মোহাম্মদপুরের সহকর্মী আপেল শাহরিয়ারের কাছে। আপেল, আপনি তো মোহাম্মদপুরে আছেন, সেখানে বিক্ষোভের পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা এখনও রাজপথ ছাড়েননি। সুনির্দিষ্ট আশ্বাস না পেলে যানবাহন চলাচলের বিষয়ে রাজপথ ছাড়বেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন। সকাল 10টা থেকে এই যে মোহাম্মদপুরে যে 3 রাস্তার মোড়, আমি যেখানে অবস্থান করছি, এখানে তারা জড়ো হয়েছেন, এসে বিক্ষোভ করছেন এবং যান চলাচল তখন থেকেই বন্ধ। সাধারণ মানুষও একটু ক্ষুব্ধ হয়ে আছেন। এখন দীর্ঘ সময় ধরে যান চলাচল বন্ধ থাকার কারণে যানগুলো চলাচল করতে পারছেন না। মানুষের চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। অনেকে বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যের দিকে রওনা দিয়েছেন। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বললাম। তাদের যে অভিযোগ যে হঠাৎ করে এরকম মাঝে মধ্যেই দেখা যাচ্ছে যে অটোরিকশা চালকদের উপর একটি চড়াও হচ্ছেন, এরকম তারা অভিযোগ করছেন। সুনির্দিষ্ট আশ্বাস তারা যেটি চাচ্ছেন যে তাহলে তাদের হাতে কেন এই সিএনজি অটোরিকশাগুলো তুলে দেওয়া হলো। তারা বলছেন যে আলাদাভাবে যে লাইসেন্সের দাবি তারা জানিয়েছেন, পাশাপাশি রুট পারমিট দেওয়া হয়, তারা কোন কোন জায়গাগুলোতে চলাচল করতে পারবেন সেগুলো যদি তাদেরকে বলা হয় তা সেভাবেও মেনে চলবেন। তবে হঠাৎ করে তাদের যে এই যে বন্ধ হয়ে করে দেওয়ার যে সিদ্ধান্ত সেটি তারা মেনে নিতে চাচ্ছেন না। তারা বলছেন যে অবশ্যই সরকার সেই বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন। সাধারণ মানুষেরও দুই দিকেই ইতিবাচক নেতিবাচক কথাবার্তা বলছেন এই ইস্যুটি নিয়ে। তার কারণ এইসব অর্থাৎ 60 লাখ
যে অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা যেগুলো রয়েছে, যে কর্মসংস্থান যারা এগুলো নিয়ে চলাচল করছেন, জীবিকা নির্বাহ করছেন, তারা হঠাৎ করে কোথায় যাবেন, তাদের কর্মসংস্থানের বিকল্প কোনো ব্যবস্থা যদি করে না দেওয়া হয়, সেই বিষয়গুলো কিন্তু আলোচনার মধ্যে রয়েছে। তবে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টাও কিন্তু আশ্বাস দিয়েছেন যে তারা বিষয়টি দেখবেন, তাদের কিভাবে একটি নীতিমালার মধ্যে নিয়ে আসা যায়, তাদের সুশৃঙ্খলভাবে তারা যাতে তাদের এই পেশাটাকে তারা। তবে সব মিলে বলে রাখি যে মানুষজন আসলে বিরক্ত। তারা বলছেন যে অবশ্যই যে ঘন্টার পর ঘন্টা জনদুর্ভোগ সৃষ্টি করে দাবি আদায়টি কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। অর্থাৎ আমাদের এই সংবাদে আমরা যেটি বলেছিলাম যে প্রেস ক্লাবেও যে আন্দোলন হয়েছে, বিক্ষোভ হয়েছে, অর্থাৎ সেখান থেকে যখন কোনো ধরনের পরবর্তী যে কর্মসূচিগুলো যদি আসে তাদের এখান থেকে প্রত্যাহারের, সেটি আমরা জানাতে পারবো। তবে এখন পর্যন্ত তারা কতক্ষণ রাজপথে থাকবেন, তাদের পরবর্তী কর্মসূচি কি, এখনও তারা কোনো কিছু বলছেন না। তবে এখনও তারা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। জানছিলাম অটোরিকশা চালকদের বিক্ষোভের খবর। শপথ নিয়েছেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এবং 4 কমিশনার। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে AMM নাসির উদ্দিনকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। এছাড়াও 4 নির্বাচন কমিশনার, সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানুল মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তহমিদা আহমেদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি। 21 নভেম্বর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাংবিধানিক ক্ষমতা বলে সাবেক সচিব AMM নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছেন। স্বৈরাচার থেকে গণতন্ত্রে ফিরতে এই সরকারকে দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দেওয়ার তাগিদ দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে তিনি কথা বলেন। মাহিদুর রহমান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য নির্বাচিত হওয়ায় তাকে সাথে নিয়ে শহীদ জিয়ার মাজারে ফুলেল শ্রদ্ধা জানান তারা। পরে ডক্টর মঈন বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, নির্বাচনের সাথে সংস্কারের কোনো সম্পর্ক নেই, তাই অহেতুক নির্বাচন দেয়া নিয়ে অহেতুক বিলম্ব করা উচিত হবে না অন্তর্বর্তীকালীন সরকারের। জরুরি সংস্কারগুলো শেষেই নির্বাচন দিতে হবে। এই সরকারকে অহেতুক কোনো বিলম্ব করলে হবে না, তাদেরকে অত্যাবশ্যক যে সংস্কার সেগুলো সম্পাদন করে অনতিবিলম্বে বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের অধিকার মানুষের কাছে ফিরিয়ে দিতে হবে। কারখানা রেখে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট এবং তাদের সহযোগীদের প্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে কর্মসংস্থানের বিষয়ে চেষ্টা করা হচ্ছে বলে জানান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। ভোলাতে যে গ্যাসটা পাওয়া গেছে ওটা কাজে লাগানোর চেষ্টা করছি, আর আরও গ্যাস বের করার বাপেক্সকে কাজে লাগিয়ে চেষ্টা করছি। আমরা যেই গ্যাস আমদানির কাজটাও আছে, কারখানাগুলোকে আমরা চেষ্টা করছি দেওয়ার জন্য। এতে কিন্তু যেটা ঘরে গ্যাসের সরবরাহ কমে আসবে, কারণ বাংলাদেশে তো গ্যাস অফুরন্ত আর নাই। প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন বলেছেন, কবে নাগাদ নির্বাচন হবে তার দিনক্ষণ এখনই বলা যাবে না, তবে গুরুত্বপূর্ণ কিছু সংস্কার শেষে এবং ভোটার তালিকা প্রণয়ন করে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা হবে। দুপুরে সুপ্রিম কোর্টে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদেরকে তিনি এসব কথা বলেন। পরে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা নির্বাচন কমিশন সচিবালয়ে যান। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রথমে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। পরে অন্য 4 নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, মোহাম্মদ আব্দুর রহমানুল মাসুদ, বেগম তহমিদা আহমেদ ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহকে শপথ পড়ান প্রধান বিচারপতি। শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধান নির্বাচন কমিশনার। দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত, আমি তাদেরকে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এই কনস্টিটিউশনটা যদি ঠিক না হয় তাহলে আমাদের যাত্রা তো আমরা এলোপাতারি হয়ে যাবে।
কনস্টিটিউশন রিফর্মস কমিশনটা কাজ করছে, সুতরাং এটাও শেষ হোক, সব সুপারিশগুলো আসুক, আমাদের নিয়ত সহি, উই আর কনফিডেন্ট ইনশাআল্লাহ উই উইল বি এবল টু ডেলিভার। কবে নাগাদ নির্বাচন করা হবে এবং আওয়ামী লীগকে নির্বাচনে আনা হবে কিনা এমন প্রশ্নেরও জবাব দেন সিইসি। অনেক বিতর্ক চলছে, আপনারাও দেখতে পারেন দিনক্ষণ দিয়ে তো এখন বলা যাবে না, ওই দিনক্ষণ দিয়ে এটা এখন কিছু বলা যাবে না। আমরা কিছু রিফর্ম যেগুলো দরকার আছে সেগুলো করে আগে আমি দায়িত্বটা নেই, এটা বুঝে নিই। বহু চ্যালেঞ্জ দেখেছি এবং ইনশাল্লাহ সাকসেসফুলি মোকাবেলা করেছি। চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস এবং অভিজ্ঞতা আমার আছে, সুতরাং আমি ইনশাল্লাহ যে কোনো ধরনের চ্যালেঞ্জ আসুক সংশ্লিষ্ট সবাইকে নিয়ে ইনশাল্লাহ উই উইল ওভারকাম দোজ চ্যালেঞ্জেস। পরে 4 কমিশনার সহ প্রধান নির্বাচন কমিশনার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে যান। সেখানেও সাংবাদিকদের সাথে মতবিনিময় করে নতুন নির্বাচন কমিশন। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে রাজধানীর বিভিন্ন সড়কে বিক্ষোভ করেছে ব্যাটারি চালিত অটোরিকশা চালকেরা। এতে বেশ কিছুক্ষণ স্থবির ছিল নগরীর বেশ কয়েকটি সড়ক। 2 ঘণ্টা ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি থেকে দাবি তুলে ধরেন তারা। দাবি মানার আশ্বাসে কর্মসূচি স্থগিত করে রিকশা শ্রমিক ইউনিয়ন। নূর হোসেনের রিপোর্ট। অটোরিকশা নীতিমালা প্রণয়ন, রিকশার লাইসেন্স প্রদান সহ 12 দফা বাস্তবায়নের দাবিতে প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়ন। রাজধানীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে এতে যোগ দেয় অটোরিকশা চালকেরা। মূল সড়কের বাইরে অলিগলিতে অটোরিকশা চালানোর অনুমতি চান তারা। দায়িত্বশীল অবস্থান থেকে আশ্বাস চাই, এই মামলা প্রত্যাহারে সরকার আপিল করবে। 2, এই গাড়ি চলাচলের যেই নীতিমালা প্রণয়ন দরকার, ড্রাইভিং লাইসেন্স দরকার, গাড়ির লাইসেন্স দরকার, রুট পারমিট দরকার, সেই রুট পারমিটের ব্যবস্থা করবে। আমরা শান্তিপূর্ণভাবে গাড়িটা চালাতে চাই এবং আমাদের একটা এরিয়া ব্যবস্থা করে দেব যাতে আমরা সেই এরিয়ার ভিতরে চলাচল করতে পারি। আমরা এত গরিব মানুষ ঠিক করে খামো, কিছু করার নাই, ঠিক আছে? হট করে বন্ধ হয়ে গেলে এটা তো চলে না। আমরা মনে করেন সমিতির লুন লইয়া করছি। ডিএমপি কমিশনারের পক্ষ থেকে আলোচনার আশ্বাস দেয়া হলে কর্মসূচি স্থগিত করে শ্রমিক ইউনিয়ন। 2 মাসের মধ্যে সব অটো চালককে লাইসেন্স প্রদানের দাবি তাদের। আমাদেরকে রুট পারমিশন দিতে হবে, অবশ্যই লাইসেন্স দিতে হবে। আদালত থেকে যে নির্দেশনা আসে ওই নির্দেশনার মধ্যে আমরা কাজ করব। তো আমরা আশা করতে পারি একটা খুব ভালো নির্দেশনা আসবে এবং ওই নির্দেশনার আলোকে আমাদের এই অটোরিকশার এই প্রবলেমটা, এটা সমস্যাটা সমাধান হবে। এছাড়া ব্যাটারি চালিত রিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীর মোহাম্মদপুর, বছিলা, যাত্রাবাড়ি এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে অটোরিকশা চালকেরা। এতে মোহাম্মদপুর, মিরপুর সড়ক, প্রেস ক্লাব, পল্টন, সচিবালয় সহ রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। রাজধানী জুড়ে সৃষ্টি হয় অচলাবস্থা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। গাজীপুরে পিকনিক বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির 3 শিক্ষার্থীর গ্রামের বাড়ি যেন শোকপুরী। পরিবারের সাথে গ্রামবাসীও শোকাহত মর্মান্তিক এই মৃত্যুতে। মৃত্যু না, একে হত্যাকাণ্ড বলে সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি করেছে নিহতের পরিবার। এদিকে 3 শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় গাজীপুর পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ পৃথক তদন্ত কমিটি গঠন করেছে। তবে এই ঘটনায় কোনো মামলা হয়নি। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু হলো পিতার কাঁধে ছেলের লাশ। সেই লাশের খাটিয়া বহন করছেন হতবাগা বাবা। মেধাবী শিক্ষার্থী মোজাম্মেল হোসেন নাইমের গ্রামের বাড়ি ফেনী সদরের ফতেপুরে। তার করুণ মৃত্যুতে পরিবারের সাথে পুরো গ্রাম যেন শোকে কাতর। সর্বস্তরের ভালোবাসায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যু না, একে হত্যাকাণ্ড বলছেন পরিবার। নাইম ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। গভর্নমেন্ট যে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট আছে এরা এই জন্য দায়ী, যেহেতু যে ন্যাংটা তারগুলা এত ডিস্টেন্সে রাখছে ওরা, যে বাস দোতলা বাস কিভাবে টাচ করে। এদিকে আরেক শিক্ষার্থী মুস্তাকিম মাহিনের গ্রামের বাড়ি রংপুরে। ব্যাংক কর্মকর্তা বাবা ইমতিয়াজ চেয়েছিলেন লেখাপড়া শেষে উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে পাঠাবেন ছেলেকে। গেল ঠিকই, তবে না ফেরার দেশে, যেখান থেকে আর কেউ ফিরে আসে না। ভোররাতে তার মরদেহ গ্রামের বাড়িতে আসার পর
সন্তানের লাশ দেখে কান্নায় ভেঙে পড়ে পরিবার। বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার অ্যান্ড বিজনেস সোসাইটির বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন মাহিন। এই যে একটা তার এত নিচ দিয়ে গেছে, এখানে ডাবল ডেকার বাস গেল, এটা কি মানে এটা অবিশ্বাস্য একটা ব্যাপার। একটা সুস্থ লোক কখনো এগুলা ডিসিশন নিতে পারে না। আর জুবাইর রহমান সাকিবের লাশ তার গ্রামের বাড়ি রাজশাহীতে এলে কান্নায় ভেঙে পড়ে পরিবার। বন্ধুবান্ধব সহ এলাকার মানুষ জড়ো হয় তাকে এক নজর দেখতে। অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও স্কুল শিক্ষিকা ফজিলাতুন নেসার দ্বিতীয় সন্তান সাকিব। ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টের শিক্ষার্থী ছিলেন সাকিব। আপনি কি জুবাইরের আম্মা? বলছি তো জুবাইর তো ওই অ্যাক্সিডেন্ট করেছে, আপনি তো বলছে তুমি কে বলছো বাবা? তো বলছে না আমি টিচার। বলছি কিরকম অ্যাক্সিডেন্ট করেছে? তো আর বললো না, কেটে দিল। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। নবগঠিত নির্বাচন কমিশন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে জনগণের দাবি পূরণে সক্ষম হবে বলে আশা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর। আর স্বৈরশাসন থেকে গণতন্ত্রে ফিরতে দ্রুত সংস্কার শেষে নির্বাচন দেওয়ার তাগিদ দিলেন ডক্টর মঈন খান। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে একথা বলেন তারা। মইদুল ইসলামের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতাদের সাথে বৈঠকে বসেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন। এ সময় রোহিঙ্গা ইস্যু এবং ব্যবসা বাণিজ্য সহ দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয় তাদের। পরে ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী কথা বলেন নবগঠিত নির্বাচন কমিশন প্রসঙ্গে। সবাই জানতে চাচ্ছে নির্বাচনের রোডম্যাপ কি, কবে নির্বাচন হবে। দেশি বিদেশি স্টেক হোল্ডাররা সবাই তো অপেক্ষা করছে। তো আজকের শপথ নেওয়ার পরিপ্রেক্ষিতে নিশ্চয়ই একটা ভালো স্টেপ, ভালো মেসেজ যাবে। তবে শপথ নেওয়ার পরবর্তী কার্যক্রম যেগুলো আছে সেগুলো তারা আশা করি আমরা জনগণের প্রত্যাশা পূরণে সফল হবে। একটা সুষ্ঠু নির্বাচনের দিকে তারা যত দ্রুত সম্ভব এগিয়ে যাবে, তো সেটাই প্রত্যাশা থাকবে আগামী দিনের জন্য। এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে ডক্টর মঈন খান বলেন প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত দেশে নির্বাচন দিতে হবে। এই সরকারকে অহেতুক কোনো বিলম্ব করলে হবে না, তাদেরকে অত্যাবশ্যক যে সংস্কার সেগুলো সম্পাদন করে অনতিবিলম্বে বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের অধিকার মানুষের কাছে ফিরিয়ে দিতে হবে। এছাড়া জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন রাষ্ট্র মেরামতের জন্য বিএনপির ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে প্রকৃত সংস্কার হবে। ৩১ দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি, সংস্কার কর্মসূচি ঘোষণা করেছেন, যার নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান এবং যেটি আজকে জনগণের ৩১ দফা রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা। বিএনপি শুধু নিজের কথা বলে তা না, বিএনপি রাষ্ট্রের কথা বলে, আগামী দিনের কথা বলে এবং সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এ সময় তিনি বলেন দেশের শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সতর্ক থাকতে হবে। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। ৪৩ থেকে ৪৭তম বিসিএস এর মাধ্যমে ক্যাডার ও নন ক্যাডার পদে ১৮,১৪৯ জনকে দ্রুত নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলেসুর রহমান। সচিবালয়ের সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এছাড়া উপসচিব, যুগ্ম সচিব পদে পদায়ন ও ডিসি নিয়োগে ফিট লিস্ট প্রস্তুতের কাজ দ্রুত শুরু হবে বলেও জানান তিনি। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। ৪৩তম বিসিএস এ ২,১৬৩ জনকে ক্যাডার এবং ৬৪২ জনকে নন ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করে ফলাফল প্রকাশ করা হয় ২০২৩ সালের ২৬ ডিসেম্বর। তাদের বিষয়ে অধিকতর পুলিশি তদন্ত করছে অন্তর্বর্তী সরকার, যা এ মাসেই শেষ হবে বলে সংবাদ সম্মেলনে জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। ৪৪তম বিসিএস এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের আবারও মৌখিক পরীক্ষা, ৪৫তমতে লিখিত পরীক্ষার খাতা তৃতীয় আরেকজনকে দিয়ে মূল্যায়ন ও ৪৬তম বিসিএস এর যতজন প্রিলিতে পাশ করেছে তার দ্বিগুণ সংখ্যককে লিখিত পরীক্ষায় বসার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি। আর ৪৭তম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ হবে শীঘ্রই। সব মিলিয়ে দ্রুতই ক্যাডার ও নন ক্যাডার পদে ১৮,১৪৯ জনকে নিয়োগ দিতে চায় সরকার। আমরা ইমিডিয়েট বিসিএস এ
18,149কে নিয়োগ দিতে পারবো। দীর্ঘদিন ধরে টু বি ফ্র্যাঙ্ক নিয়োগ বন্ধ, অনেকগুলো নিয়োগ আপনি পুলিশে দেখেছেন যে একেবারে বাতিল। সেই জায়গাটায় যদি ভ্যাকুয়াম না হয়, 5.5 লাখ পোস্ট খালি আছে, তার মধ্যে অন্তত বিসিএস এ যদি আমরা এতজন ইমিডিয়েট এটা নিতে পারি, সবাই তো হবে না এটা জানেনি, তারপরে স্কোপটা করা হচ্ছে। এছাড়া 15 বছর ধরে বঞ্চিত থাকা যারা পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হয়েছেন তাদের অনেককে অবসরের আগে গ্রেড 1 পদমর্যাদা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। বলেন, দ্রুতই উপসচিব ও যুগ্ম সচিব পদে পদোন্নতি এবং আবারও ডিসি নিয়োগে ফিট লিস্ট তৈরির কাজ শুরু হবে। ডিএস টু জয়েন্ট সেক্রেটারি, এই প্রমোশনটা আপনারা শর্টলি শুরু হবে। জয়েন্ট সেক্রেটারি টু এডিশনাল সেক্রেটারি, এটা একটা। আরেকটা হলো নতুন ডিসি ফিট লিস্ট, এই কাজটা শুরু হবে। বঞ্চিত যারা অতিরিক্ত সচিব হয়ে চাকরির শেষ প্রান্তে, এই বঞ্চিত সকল কর্মকর্তাকে আমরা গ্রেড 1 দিয়ে বিদায়। আয়কর বিবরণীর মতো সরকারি চাকুরিজীবীদের সম্পদের হিসেবও 31 আগস্টের মধ্যে জমা দিতে পারবেন বলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান সচিব। আমরাও একবার বাড়ানোর চিন্তা করতেছি। সর্বশেষ ডিসি নিয়োগে কোনো অনিয়ম হয়নি, যা উপদেষ্টা কমিটির প্রতিবেদনে উঠে এসেছে বলেও জানান জনপ্রশাসন সচিব। এটা মোখলিসুর রহমান তাদের টার্গেট ছিল না, তাদের টার্গেট ছিল জনপ্রশাসন সচিব। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।